আমাদের সাপ্তাহিক আয়োজন ইনফোভিজে এবং চ্যানেল 9-এর যে সাপ্তাহিক আয়োজন ইনফোভিজ যারা দেখে থাকেন সপ্তাহের শেষে বা সপ্তাহের শুরুর শনিবারে প্রতি শনিবারে, সেক্ষেত্রে আমরা এটা সাধারণত জানেন যে আমরা সমসাময়িক যে অর্থনৈতিক অবস্থা দেশের সেটা নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো কেমন বাজেট চাই এবং কেমন বাজেট চাই এর আলোচনায় 2025-26 অর্থ বছরে বাজেট আসলে কেমন হওয়া উচিত, আমরা কিভাবে চাচ্ছি, সেটা কতটা মিলবে, সেই আলোচনাটাই করতে চাচ্ছি। আমি ফেরদৌস আহমেদ থাকছি এই আলোচনার সাথে। যাকে পেয়েছি যিনি বলবেন তাকে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। তিনি হচ্ছেন সিপিডির জ্যেষ্ঠ গবেষক ডক্টর তৌফিকুল ইসলাম খান। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ইনফোভিজের আয়োজনে। দর্শক, আমাদের এই আয়োজন আপনারা ফেসবুকে দেখে নিতে পারবেন, facebook.com/channel9bd.tv-তে দেখতে পাবেন, ইউটিউবেও youtube.com/channel9bd-তে। কৃতজ্ঞতা যে সময় দিয়েছেন ইনফোভিজকে এবং নিঃসন্দেহে আপনাদের যে বিশ্লেষণ সেটা আমাদের দর্শকদের অনেক বেশি উপকৃত করে। আমরা যদি 2025-26 অর্থ বছরে বাজেট নিয়ে কথা বলি তাহলে সিপিডির যে নানান ধরনের পর্যালোচনা বা প্রাক বাজেট আলোচনা, সেখানে এই বাজেটকে কতটা গতানুগতিক ভাবা হচ্ছে আর কতটা আসলে সৃজনশীলতা খুঁজে পাওয়া যাচ্ছে, শুরুতেই সেটা একটু জেনে নিতে চাই। বাজেট তো আসতে এখনো 1-2 দিন বাকি আছে, ফলে সেই দিক থেকে হয়তো বিস্তারিতভাবে দেখলে এটা বলা অনেক সহজ হবে। আলোচনা হয়েছে। হ্যাঁ, সাধারণভাবে যেটা আছে বাজেটের কাঠামোটা এখন পরিষ্কার। হ্যাঁ, কাঠামোর ভিতরে আমাদের আয়ের লক্ষ্য কি ধরা হয়েছে সরকারের পক্ষ থেকে, সেখানে ব্যয় মোট কত হবে যেটাকে আমরা বাজেটের আকার বলি, সেই বিষয়গুলো এখন বের হয়ে আসছে। কতখানি ঋণ নিতে হবে এই দুটোর মধ্যে পার্থক্যের ক্ষেত্রে এবং কোন ধরনের উৎস থেকে নেবেন এইটার একটা ধারণা পাওয়া গেছে। যদিও আমরা যেটাকে বলি যে এটা অফিসিয়ালভাবে এখনও অ্যানাউন্স হয়নি। 2 তারিখ মাননীয় অর্থ উপদেষ্টা এটা প্রচার করবেন, তিনি বক্তৃতা দিবেন গণমাধ্যমের মাধ্যমে। তো সেইখানে থেকে যতটুকু বোঝা যায় সেটা হলো, অনেকেই বলছেন যে আমার যে এখন চলতি বছর বাজেটটা আছে তার থেকে একটু কমিয়ে মোট বাজেটের আকারটা করা হয়েছে, অর্থাৎ মোট ব্যয়ের আকারটা। তো অনেকেই বলছেন যে একটু ছোটো বাজেট করা হচ্ছে কিনা। আমি মনে করি যে খুব ছোট বাজেট হবে না, কারণ আমাদের যেই বাজেটটা এই অর্থ বছরের জন্য দেয়া হয়েছিল এবং বেশ কয়েক বছর ধরে এটা সত্যি যে এই বাজেটের ব্যয়ের যে আকার ধরা হয় বা রাজস্ব সংগ্রহের যে আকার ধরা হয় এটা অনেক বেশি থাকে, এটা আসলে আমরা বাস্তবে করতে পারি না। সুতরাং বাস্তবে আমাদের এই অর্থ বছরের যে বাজেটের বাস্তবায়নের হার আছে সেটা অনেক নিচে থাকবে। ধরেন আমরা সিপিডির পক্ষ থেকে বলা হয়েছে যে হয়তো যে আমার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা এটা প্রায় 1 লক্ষ কোটি টাকার মতন কম হবে। একই রকমভাবে যদি আমার রাজস্ব আদায় না হয় তাহলে আমার যে ব্যয় আছে সেটাকেও সমানুপাতিকভাবে অন্তত কমিয়ে আনাতে হবে। সুতরাং তার প্রেক্ষিতে যদি আমি আগামী অর্থ বছরের বাজেটটা দেখি তাও কিন্তু আমার প্রায় 15-20% আমার প্রবৃদ্ধি করতে হবে আয়ের দিক থেকেও ব্যয়ের দিক থেকেও। এবং আয়ের দিক থেকে এটা যে খুব সহজ হবে তা কিন্তু না। এই অর্থ বছরে আমাদের যে পরিমাণ আয় হয়েছে তার তুলনায় আগামী অর্থ বছরে যদি এই আয়টা করতে হয় বা রাজস্ব সংগ্রহটা করতে হয় তাহলে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ হবে। একটা হলো আমার অর্থনীতির গতি কতখানি সচল থাকবে, কারণ অর্থনৈতিক কর্মকাণ্ড যত হয় রাজস্ব আদায় তত বাড়তে থাকে। দ্বিতীয় হলো যে আমরা যেই সংস্কার কার্যক্রমের কথা বলছি সেই সংস্কার কার্যক্রম বাস্তবভাবে কতখানি এটা ফলাফল দেবে। এবং তার মধ্যে একটা বড় বিষয় হলো যে আমার যে বিপুল পরিমাণ কর ফাঁকি হয় সেই কর ফাঁকির জায়গা থেকে আমরা কতখানি ঘাটতি কমিয়ে আনতে পারবো বা সেই দুর্বলতাটাকে কতখানি কমিয়ে আনবো তার উপরে নির্ভর করবে এই রাজস্ব সংগ্রহের যে লক্ষ্যমাত্রা আছে। এবং সেইটার সাথে মিলিয়েই আমাদের ব্যয়ের লক্ষ্যমাত্রাটা মানে আমরা অ্যাচিভ করতে পারবো কি না সেইটা কিন্তু নির্ভর করবে। কারণ আপনার যদি এখানে রাজস্ব না থাকে তাহলে ব্যয়ের দিক থেকে একটা নিয়ন্ত্রণ কিন্তু সরকার করবেন। যেটা কাঠামোগতভাবে যেই আমরা ভাগটা দেখছি সেই ভাগটা এখনও পরিপূর্ণ আমরা জানি না যে কে কোন মন্ত্রণালয় কতখানি পাবেন, কোন জায়গায় কী বরাদ্দ দেওয়া হলো। তবে সাধারণভাবে যেটা বোঝা যাচ্ছে সেটা হলো যে আমাদের দুটো ব্যয় খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একটা হলো যে আমার যে বিপুল পরিমাণ ঋণ করা হয়েছে সেই ঋণের থেকে যেই পরিষেবা বলি আমরা সুদের হার এবং বা যে ঋণটা আমার ফেরত দিতে হবে সেইটার চাপটা এখন অনেক বড়। সেটা এবং যে বেতন ভাতা সহ সরকার চালাতে যে স্বাভাবিক খরচ আছে সেইখানেও একটা বড় খরচ রয়েছে। ফলে এই দুটো করার পরে আমার যে উন্নয়ন ব্যয় আছে রাজস্ব থেকে আমার মনে হয় না যে উন্নয়ন ব্যয় খুব বেশি করা যাবে।
ফলে স্বাভাবিকভাবেই যেই ধরনের আমাদের আকাঙ্ক্ষা আছে উন্নয়ন ব্যয়ের ক্ষেত্রে, সেইটা অতখানি হয়তো বরাদ্দ দেওয়াও যায়নি। একই রকমভাবে আবার সেই বরাদ্দ ব্যবহার পুরোপুরি হবে কিনা বা পুরোপুরি সেই জিনিসটা খরচ হবে কিনা, সেই ব্যাপারে একটা কিন্তু বড় প্রশ্ন থাকবে। সেটা একটা বড় প্রশ্ন যখন থাকবে, তার উত্তরও তো আসলে নিঃসন্দেহে কিছু থাকে, এবং উত্তরগুলো আসে আপনাদের মতো যারা রয়েছেন বিশেষজ্ঞ বা বিশ্লেষক, তারা তো পরামর্শ দিয়ে থাকেন বেশ কিছু। পরামর্শ কি দিয়েছেন আপনারা? আমরা যেটা বলছি সেটা হলো যে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে তার মানে আপনি যখনই আপনার সম্পদ কমে যাবে, যখনই আপনার যেই সক্ষমতা আছে এটা একটু কম থাকবে, আপনি তখন প্রাধিকার ঠিক করবেন এবং কোনটা গুরুত্বপূর্ণ সেটাকে সামনে নিয়ে আসবেন। সুতরাং আমরা বলছি যে যেই প্রকল্পগুলো শেষের দিকে আছে সেই প্রকল্পগুলোর দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত। কারণ হলো সেই প্রকল্পগুলো যদি শেষ হয়ে যায় তাহলে সেটার সুফলটা পরিপূর্ণভাবে অর্থনীতির ভিতরে আসবে, সেইটা আমাকে একটা শক্তি দিবে, সেইটার সেবাটা মানুষ পাবেন। অন্যদিকে আবার আমরা বলছি যে একই সাথে যেই ধরনের প্রকল্পগুলোতে বিদেশি সাহায্য আছে অংশ, সেইটার ব্যাপারে একটু মনোযোগ দেওয়া। কারণ সেই প্রকল্পগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, কারণ ম্যাচিং ফান্ড থাকে বা বিদেশিরা কিছু ঋণ দেন, আমরাও কিছু করি, এইটা হলে আমার যেই বিদেশি উৎস থেকে যে আমরা ঋণগুলো নিচ্ছি সেইটাও আমাদের ব্যবহার হলে ওইটা আমাদের অর্থনীতির ভিতর ঢুকবে, ফলে আমার যে বৈদেশিক মুদ্রার যেই চাপটা আছে সেইটাও আস্তে আস্তে কমে আসবে আর কি, সেটাতে একটা সহায়ক ভূমিকা রাখবে। আর তৃতীয় হলো যে যেই প্রকল্পগুলো একদম প্রথম দিকে আছে সেই প্রকল্পগুলোকে একটু কম প্রাধিকার দেওয়া, কারণ এইটাকে করতে হলে আমার আর্থিক সক্ষমতা আছে কিনা দেখার, এটাকে নেওয়ার সময় ঠিকঠাক মতো গত সরকার এটাকে ভেবেছিলেন কিনা এইটা পুনর্বিবেচনা করার জায়গা হয়তো আছে। যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ কিন্তু খুব একটা মনে হয় না অগ্রগতি হয়েছে, সেটা হলো আমরা দীর্ঘদিন ধরে বলছিলাম এবং আপনারাও গণমাধ্যমে বলেছেন যে বাংলাদেশে গত 15 বছর বা 10 বছর 15 বছর ধরে আমরা দেখেছি অনেক প্রকল্পগুলো অতিমূল্যায়িত থাকে। অতিমূল্যায়িত অর্থ হলো যে যেটার ধরেন একটা প্রকল্পের খরচ যেখানে 100 টাকা হওয়া উচিত ওটা হয়তো 120, 130, 150 টাকা নেওয়া হচ্ছে। এখন আমরা বলেছিলাম যে এই প্রকল্পগুলোকে একটু ভালো করে আপনার পরিবীক্ষণ করা, এটা একটা নিরীক্ষা করা দরকার যে এই ব্যয়গুলো সঠিকভাবে ধরা হয়েছে কিনা। এটার দুটো কারণ, একটা হলো যে আপনার যদি সম্পদ কম থাকে কিন্তু আপনি যদি খরচে যদি অপচয় কমাতে পারেন তাহলে আপনি অর্থের মানে ফিগারে মনে হবে যে এটা খুব বেশি খরচ হয় নাই, কিন্তু সত্যিকার অর্থে প্রকল্প বাস্তবায়নটা কিন্তু ঠিকমতো হবে যদি আমি খরচে অপচয়টা কমাতে পারি। দ্বিতীয় হলো যে আপনি যখন এই প্রকল্পগুলোকে পরিবীক্ষণ করছেন তখন একটা উদাহরণ তৈরি হয়ে যাচ্ছে, ফলে পরবর্তীতে যেই প্রকল্পগুলো আপনি নেবেন তখন সেই উদাহরণ সেই দাম অনুযায়ী প্রকল্পগুলো নেওয়া হবে, ফলে পরবর্তী প্রকল্পগুলোতেও আপনার অপচয় রোধ করাটা সহায়ক হবে এবং এই কাজটা খুবই জরুরি ছিল। আপাত দৃষ্টিতে একটি দুটি উদাহরণ ছাড়া আমরা খুব বেশি আমার মনে হয় না যে এটাকে বড়োভাবে করা হয়েছে। আমরা আশা করব যে হয়তো যে এই বাজেট বক্তৃতাটা আসবে মাননীয় অর্থ উপদেষ্টার কাছ থেকে, সেখানে এই বিষয়টা উনি পরিষ্কার করবেন যে এটাকে ওনারা নিচ্ছেন কিনা, কারণ এটাকে যদি আমরা ঠিকমতো অ্যাড্রেস না করি তার অর্থ হলো যেই আগের সরকারের প্রতি যে বিভিন্ন অভিযোগ ছিল যেটা গণমাধ্যমে এসছে, যেগুলো ঠিকমতো তদন্ত হয়নি, আমরা যেগুলোকে বলেছি এবং অর্থনীতির শ্বেতপত্রের ভিতরে বা একটা টাস্কফোর্স করা হয়েছে প্ল্যানিং মিনিস্ট্রির থেকে, সেইখানেও কিন্তু এই বিষয়গুলো এসছে, কারণ আমরা কিছু কিছু এটার ইন্ডিকেশন পেয়েছি। ওইটা যদি কাজ না করা হয় তাহলে এই পুরো প্রক্রিয়াটার ভেতর থেকে অর্থনীতির যে ক্ষতি হচ্ছে এটা বন্ধ করা যাবে না এবং ভবিষ্যতেও এই ধরনের একটা চর্চা চলতে থাকবে। সেটার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ আপনি বলছেন, এবং বাজেট যে বক্তব্য সেটার দিকেও আমাদের তাকিয়ে থাকতে হবে। কিন্তু নতুন প্রকল্পের ব্যাপারে আপনাদের পরামর্শ কি? সেখানে আসলে গুরুত্ব বা কোনটা বেশি গুরুত্ব পাবে, অগ্রাধিকার কিভাবে বিবেচনা করা হচ্ছে? অগ্রাধিকার এই সরকারের ধরেন 10 মাস প্রায় ওনারা দায়িত্ব নিয়েছেন, প্রকল্প অনেক যে নেওয়া হয়েছে তা না, হ্যাঁ সেটা একদিক থেকে ভালো, কারণ যেটা বলা হয়েছে যে দুটো কারণ আছে। একটা হলো যে আপনার আর্থিক সক্ষমতাটা সেভাবে নাই, আমি আগের প্রকল্পগুলোকেই ভালো করে দেখবার দরকার রয়েছে, কিছু কিছু প্রকল্পকে স্থগিত করা হয়েছে, সেটার কার্যক্রম হয়তো খুব বেশি আগাবে না। নতুন প্রকল্প নেওয়ার ক্ষেত্রে তাদের অগ্রাধিকারটাকে অনেক বেশি করে দেখা উচিত। এবং আমরা যেটা বলেছি সেটা হলো যে আরেকটা বড় বিষয় হলো যে আপনি এই সরকার কিন্তু সেই অর্থে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার,
ফলে বড় ধরনের যে আমার মধ্যবর্তী এক ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে, উন্নয়নের দৃষ্টিভঙ্গি নিয়ে এটাকে বাস্তবায়ন করা, মানে প্রকল্পগুলো নেওয়া হবে, এইটা কিন্তু করা হয়নি। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন কোনো মধ্য পরিকল্পনার ভিতরে নাই। আমার যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল সেটাকে কিন্তু স্থগিত করা হয়েছে সেপ্টেম্বর মাসেই সরকারের পক্ষ থেকে। হ্যাঁ, তো এবং নতুন করে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনার কাজ শুরু করা হয়নি, যেটা ঠিক মতো আছে। কারণ নতুন সরকার আসবেন, তাদের একটা নির্বাচনী ম্যানিফেস্টো থাকবে, সেই অনুযায়ী জনগণ ভোট দিবেন, সেটা অনুযায়ী বাস্তবায়ন হবে। কিন্তু একটা অন্তর্বর্তীকালীন 1-2 বছরের একটা মধ্যবর্তী একটা সংকেত থাকা ভালো ছিল, সেইটা করা হয় নাই। এখন যেই প্রকল্পগুলো নেওয়া হচ্ছে সেটা কী বিবেচনায় নেওয়া হচ্ছে, সেটা হয়তো কিছুটা আমরা যেটাকে বলি যে একটু ছাড়াভাবে, অ্যাডহকভাবেই কিন্তু নেওয়া হয়েছে। যেইটা আমরা স্পষ্ট করে জানি না, কিন্তু আমরা খুব জোর দিয়ে বলেছিলাম, সেটা হলো যে এগুলোর যে ফিজিবিলিটি স্টাডি করা হয়, যেটা সত্যিকার অর্থে এই প্রকল্পগুলো ঠিকঠাক মতো আছে কিনা, এটা গুরুত্বপূর্ণ কিনা, করলে কি আমাদের লাভ হবে, এটাকে ফিজিবিলিটি স্টাডি কারিগরি করা হয়। সেই স্টাডিগুলোকে পুনর্বিবেচনা করেছেন কিনা এটা খুব স্পষ্ট করে একনেকের মিটিংয়ে বলা হয়নি। কেন বলছি এটা? সেটা হলো যে এই ধরনের স্টাডিগুলোর ভেতর দিয়েই কিন্তু দুর্নীতি করা হতো। এবং যেই প্রথমে আমি যেটা বললাম যে সরকারি ব্যয়ের একটা বড় অংশ হলো আমাদের ঋণের পরিষেবার জন্য চাপ পড়ে গেছে। এটার কারণ হলো যখন আপনি 100 টাকার কাজ 150 টাকা দিয়ে করবেন, ওইটার যে বেনিফিটটা আসবে সেইটা আপনার ওই 150 টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে কিন্তু কার্যকরী হবে না। কারণ ঋণের টাকায় করতে হয়, কিন্তু ওটা তো ফেরত দিতে হবে। সুতরাং অ্যাজামশনটা হলো, অনুমিতিটা হলো যে আমরা একটা রাস্তা যদি বানাই, সেখানে যদি 1000 কোটি টাকা খরচ করি, ওই রাস্তাটা তৈরি হওয়ার পরে অর্থনীতির চাকা যেভাবে ঘুরবে তা দিয়ে কিন্তু আমার ওই রাজস্ব সংগ্রহ হবে, যেটা দিয়ে আমি ওই 1000 কোটি টাকা ঋণ ফেরত দিব এবং সুদ সহ। এবং যদি বিদেশ থেকে নেই তাহলে আমার যে রপ্তানি আছে, আমার যে বৈদেশিক বিনিয়োগ আছে, সেইটাও বাড়বে, যেটা দিয়ে আমার শুধু রাজস্ব আহরণ না, একই সাথে বৈদেশিক মুদ্রায় আসবে, যেই বৈদেশিক মুদ্রা দিয়ে আমি আবার বৈদেশিক মুদ্রার মাধ্যমে কিন্তু ঋণ ফেরত দিব। এখন যখন আপনি অতিমূল্যায়িত প্রকল্পগুলো নেওয়া শুরু করেছেন এবং এটা সময় মতো বাস্তবায়ন হচ্ছে না, কারণ প্রত্যেকটা প্রকল্পকেই 2-3 বার করে আপনি দেখবেন যে অনেকগুলো, অধিকাংশ বড় বড় প্রকল্পই এটা বারবার পেছানো হয়েছে, দাম আবার বাড়ানো হয়েছে, তখন এটার ওই আমরা বলি অর্থনীতির ভাষায় বলি আমরা আর্থিক অথবা অর্থনৈতিক, ফাইন্যান্সিয়াল অথবা ইকোনমিক দৃষ্টিভঙ্গি থেকে এটার ফিজিবল থাকে না। সুতরাং যে আমি আশা করব যে যেই প্রকল্পগুলো নেওয়া হয়েছে ভিতরে তার যথাযথ আর্থিক এবং অর্থনৈতিক এই মূল্যায়নটা ঠিকমতো হয়েছে কিনা। একটা যেটা আমাদের বড় পরামর্শ ছিল সেটা হলো যে এই মূল্যায়নগুলোকে জনসমক্ষে প্রকাশ করার কথা। কারণ যদি যখন এই জনসমক্ষে প্রকাশ করা হয়েছে, আপনি মনে হচ্ছেন যে জনসমক্ষে প্রকাশ করা হয়নি, কিন্তু সাংবাদিকরা কিছু কিছু করে তথ্য নিয়ে এসে দেখেছেন যে বালিশ উঠাতে 1000 টাকা লাগে, একটা করে বালিশ নামে পরিচিত। এই তথ্য যখন আপনি বাইরে নিবেন, যখন আপনি এটার ভিতরে স্বচ্ছতা আনবেন, আপনি আরও উন্মুক্ত করবেন এবং সরকারের যারা এটার কে করায়ত্ত করে রেখেছে তার বাইরে যখন এটা প্রকাশ করতে থাকবেন, তখন এটার কিন্তু মূল্যায়ন, এটাকে পর্যবেক্ষণ, এটাকে কাটাছেঁড়া করা, সেইটা কিন্তু অনেক তাহলে যথার্থ মূল্যায়িত হবে। যেটা বলেন যে অতি মূল্যায়িত করার যেটা করেছে সেটা আর সেটা করা কঠিন হয়ে যাবে, সেই জায়গায় জোর দিতে হবে। সেই জায়গাটাতে কিন্তু এই সরকারের আমরা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ দেখিনি। হ্যাঁ, সামনে আসলে কতটা দেখা যাবে, আরও অনেক আলোচনা রয়েছে। যেহেতু বাজেট নিয়ে বসেছি, আমরা বিরতি শেষ করে নিঃসন্দেহে আপনার কাছে আবারও ফিরব। দর্শক, আপনারা যারা রয়েছেন ইনফোবিজের আয়োজনে বাকি আলোচনা নিয়ে ফিরব, সাথে থাকবেন। স্বাগত আবারও সাপ্তাহিক আয়োজন ইনফোবিজে। এবং আজকে আমরা ইনফোবিজে কথা বলছি কেমন বাজেট চাই, কেমন বাজেট হওয়া উচিত এই প্রসঙ্গে। নিঃসন্দেহে 2025-26 অর্থ বছরের যে বাজেট আমরা মাত্র কদিন পরেই পাবো, এবং সেই বাজেট কেমন হতে যাচ্ছে বা কেমন হলে আমাদের সবার জন্য ভালো হবে, সেই আলোচনাটাই করছি। আজকে আলোচনা করবার জন্য স্টুডিওতে রয়েছেন ডক্টর তৌফিকুল ইসলাম খান। আমি আপনার কাছে আবারও ফিরছি এবং সেই জায়গায় শ্বেতপত্র যে প্রকাশ হয়েছিল, শ্বেতপত্র নিয়ে পরবর্তীতে অনেক বেশি আলোচনা আর হয়নি,
হয়নি, এরকম একটা কথা রয়েছে। এবং যদি আরও অনেক বেশি আলোচনা হতো, সেটা এইবারের বাজেট, প্রস্তাবিত বাজেটের ক্ষেত্রে কতটা বেশি সহায়ক হতো, এই যে কথাটা রয়েছে, সেখানে আপনি কি ভাবছেন? নিঃসন্দেহে আমরা মনে করি যে আপনি দেখেন যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিলেন, প্রথম যে কমিটিটা তারা করেছিলেন সেটা হলো একটা অর্থনীতির জন্য একটা শ্বেতপত্র করা। কারণটা খুবই স্পষ্ট ছিল। কারণটা তখন মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে এটা তৈরি করা হয়েছিল। অন্য অনেক কমিটি তৈরি করা হয়েছে কিন্তু যার যার মন্ত্রণালয়ের ভিতরে। এখন মাননীয় প্রধান উপদেষ্টা এটা কেন তৈরি করেছিলেন? এটা তৈরি করেছিলেন এই কারণে, কারণ হলো অর্থনীতির পরিস্থিতি খুব খারাপ ছিল। এইটার পরিস্থিতিটা কতখানি খারাপ এইটা বোঝাটা দরকার ছিল। কারণ হলো যে অনেক ক্ষেত্রেই তথ্য উপাত্তকে বিকৃত করে ওইটাকে নিজের মতো করে সাজিয়ে এক ধরনের উন্নয়নের আখ্যান দেওয়া হচ্ছে, কিছুটা লুকানো হচ্ছে। এই অভিযোগটা, এই সত্যটা অনেক বড়ভাবে ছিল। এবং আপনাদেরকে স্মরণ করে দেব যে 16ই ডিসেম্বরের যে ভাষণ মাননীয় প্রধান উপদেষ্টা দিয়েছিলেন, তিনিও কিন্তু এই বিষয়টাকে খুব বড় করে এনেছিলেন যে অর্থনীতির পরিস্থিতি এবং দুর্নীতির যেই চিত্র, এইটা অনেক বড়ভাবে শ্বেতপত্রে এসছে। এরপরে পরিকল্পনা মন্ত্রণালয় থেকেও একটা টাস্কফোর্স করা হয়েছিল এবং অনেকগুলো কমিশন করা হয়েছে, যে কমিশনের এখন প্রায় সবগুলোরই কিন্তু রিপোর্ট চলে এসছে। কোনো কোনো কমিটি যেগুলো করা হয়েছে তার রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করা হয়নি, যেটা নিয়ে হয়তো আছে, যেমন এনবিআরের উপদেষ্টা কমিটির একটা তো বড় রিপোর্ট তারা যেটা অন্তর্বর্তীকালীন দিয়েছেন ওটাকে প্রকাশ করেনি, কিন্তু বেশ অনেকগুলো রিপোর্ট আছে। আমি শুধু অর্থনৈতিক শ্বেতপত্রের কথা বলবো না, আমি বলবো যে প্ল্যানিং কমিশনের মাধ্যমে যেই টাস্কফোর্স এসেছে সেখানে অনেকগুলো পরামর্শ দেওয়া ছিল। ধরেন গুরুত্বপূর্ণ কতগুলো অর্থনীতির সাথে সংশ্লিষ্ট খাতের আছে, স্বাস্থ্য, তারপর শ্রম এবং অন্যান্য কমিশনগুলো আছে, দুর্নীতি দমন কমিশনের বিষয় আছে। এইগুলোকে কিভাবে আমরা সন্নিবেশ করে বাজেটটাকে করা হচ্ছে এইটা দেখার জন্য কিন্তু অধীর আগ্রহে জনগণ থাকবে। যেটা আমরা মনে করি যে এই সরকারের উচিত ছিল কিন্তু করা হয়নি, শ্বেতপত্রে বলা হয়েছিল, সেটা হলো প্রথমেই বাজেটটা সংশোধন করা উচিত ছিল নভেম্বর ডিসেম্বর মাসেই। কারণ আমরা যেটা বলছিলাম যে এই বাজেটটা আসলে বাস্তবায়ন হবে না, যেটা এখন 10 মাস পরে এসে আপনার খুবই স্পষ্ট চলতি অর্থ বছরের কথা বলছেন। হ্যাঁ, চলতি অর্থ বছর, সেটা সংশোধন করা উচিত ছিল। এবং সেই সংশোধনটা এই জন্য জরুরি ছিল কারণ আমরা ওই যে IMF এর সাথেও কিন্তু যেই ঋণ চুক্তি করছি, আর সেই চুক্তিটা কিন্তু গত সরকারই করেছিলেন। তো সেই চুক্তিটাকেই তো আমরা বাস্তবায়ন করে এগিয়ে নিচ্ছি, নেগোসিয়েশনও কাজে লাগতো, কারণ এটার একটা বড় জায়গা আছে আমি কতটুকু রাজস্ব আহরণ করব। সুতরাং এই পরামর্শগুলো কতখানি এর ভিতরে বাস্তবায়ন হয়েছে, এবং বাজেটের একটা সুযোগ থাকে হলো অনেকগুলো বাস্তবায়নটা ওই বাজেটের সময় করাটা সহজ হয়, সেইটা আমার মনে হয় যে থাকবে। কিছু কিছু বাস্তবায়ন হয়েছে, হয়নি তা না, কিন্তু যেই পরিসরে ধারণা করা হয়েছিল যে এই ডকুমেন্টগুলোকে নিয়ে অনেক বেশি আলোচনা হবে, সেই আলোচনাটা আগায়নি। আমরা এখন নীতি নির্ধারণী পর্যায় থেকে যতখানি বা গণমাধ্যম বা জনগণের মনেও এখন বড় আলোচনা হচ্ছে হলো রাজনৈতিক যে বিভিন্ন সংস্কারের জায়গাগুলো আছে সেটা, এবং সেটার সাথে আমরা নির্বাচনের যে সময় সেগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সরকারের বিষয় নিয়ে অনেক আলোচনা হচ্ছে। কিন্তু অর্থনীতিটাকেও সাথে এগিয়ে নিয়ে যাওয়াটা দরকার। অর্থনৈতিক সংস্কারের জায়গাগুলোকে যদি আমি জোরদার না করি তাহলে কিন্তু সেটা দিন শেষে আমার যে রাজনৈতিক যে বিভিন্ন সংস্কারের জায়গাগুলো আছে ওইগুলোকেও দুর্বল করে দিবে। কারণ মানুষ যদি ভালো না থাকে, আমার ব্যবসায়ীরা যদি আরও শক্তিশালী না হন, আমি যদি আমার রপ্তানি, আমার যে কর্মসংস্থান এটা বাড়াতে না পারি, তাহলে কিন্তু এটার জন্য কঠিন হবে। যেমন আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি, যে এখন পর্যন্ত বাজেটের যে আলোচনা আমরা দেখেছি বা যেইটুকু আমরা শুনেছি, একটা কমিটি আছে কোঅর্ডিনেশন কমিটি বাজেট তৈরি করার। তারা ওখানে জিডিপির প্রবৃদ্ধি কী হবে, মূল্যস্ফীতি কী হবে, এগুলোকে বিষয় নিয়ে বাজেটের এই কাঠামোটা তৈরি করেছে। কিন্তু আমরা দেখেছি যে কর্মসংস্থানের দিকে প্রথম 6 মাসে প্রায় 21 লক্ষ কর্মসংস্থান কমে গেছে গত বছরের তুলনায়, জুলাই থেকে ডিসেম্বর মাসে। এখন প্রথম 3 মাসে এটার পরিস্থিতি আমরা জানি যে অর্থনৈতিক পরিস্থিতি একটা গণ-অভ্যুত্থানের ভিতর দিয়ে গেছি, তারপর একটা নতুন করে পুনর্গঠন হচ্ছিল সরকার এবং প্রশাসন এবং সব কিছু মিলিয়ে, কিন্তু তারপরের 3 মাসেও কিন্তু এটা রিকভার করে নাই। খুবই উদ্বেগজনক একটা তথ্য। এখন যদি এটা উদ্বেগজনক হয়, আমি তো বলবো মে মাসে এসে তারপরের 3 মাসে, কারণ আমরা 3 মাস পর পর এই তথ্যটা পাই, সেটাকে দ্রুত বের করার একটা চেষ্টা সরকারের থাকা উচিত ছিল।
এবং যে বাজেটটা উনি তৈরি করছেন সেইটায় প্রবৃদ্ধিকে মাথায় নিচ্ছেন না এই অর্থনৈতিক স্থিতিশীলতা মাথায় নিচ্ছেন, সেটা যেমন জরুরি, কিন্তু তার থেকে বোধহয় মানুষের কাছে অনেক বেশি জরুরি দুটো জিনিস। একটা হলো যে আমি কর্মসংস্থান আছে কিনা, আর আমার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কি দুটো হবে। জায়গা। তো সাধারণ মানুষ বলবে যে আমি কিন্তু এত কিছু বুঝি না, আমি কাজ করতে চাই এবং আমি ঠিকঠাক মতো আমার জীবনযাত্রা চালাতে পারি, কর্মসংস্থানের জায়গাটা একটু শুনতে খেয়ে চাই, পড়ে বেঁচে থাকতে শুনতে চাই। এই জন্য একদিকে বলা হচ্ছে, আপনি তো বললেন খুব সুন্দর করে যে কোন প্রকল্পের উপরে আসলে কতটুকু জোর দেয়া বা যেটা শেষের দিকে, সেইখানে নতুন যদি প্রকল্প তেমন একটা না নেওয়া হয়, বিনিয়োগ না থাকে, আবার কর্মসংস্থান বাড়ানোর কথা বলছে, এই দুটো আসলে কি করে সমন্বয় করা হবে? সেইটাই তো গুরুত্বপূর্ণ। এই কারণেই হলো যে আপনি যেটা বলছেন যে এখন আপনি যখন বিভিন্ন শৃঙ্খলা আনছেন, আপনার আর্থিক সক্ষমতা নাই, তখন তো এটা অটোমেটিক্যালি আপনার যে প্রবৃদ্ধি কর্মসংস্থানের ভিতরে বিনিয়োগের তথ্য তো তেমন কোনো আশা জাগা নিয়ে তথ্য আমরা পাচ্ছি না। না, পাবেন না। কারণ হলো যেটা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নতুন যে তথ্যটা দিয়েছে, তাতে আমরা দেখছি যে বিনিয়োগ বা ব্যক্তি খাতের বিনিয়োগ কমে গেছে গত বছরের তুলনায়, হ্যাঁ, জিডিপির অংশ হিসেবে। আমরা যেই ব্যক্তি খাতের ঋণের প্রবাহ দেখছি সেইটাও এখন 7% মতো আছে, যেখানে সরকার ঋণ নিয়েছে প্রায় 16% মতো বেশি গত বছরের তুলনায়। কিন্তু আপনি যদি দেখেন আমরা 9% একটা লক্ষ্যমাত্রা কমিয়ে ধরা হয়েছিল, সেইটাও কিন্তু অর্জন করা কঠিন হবে। সুতরাং বিনিয়োগের আমার যদি ক্যাপিটাল মেশিনারিজ, যেগুলো আমার মূলধনী যন্ত্রপাতি আমি আনি বিদেশ থেকেই, আমাদের বড় অংশটা আসে, সেইটারও কিন্তু প্রবৃদ্ধি খুব মানে নেতিবাচকে মানে বড় অংশে প্রায় 27% মতো কমে গেছে। সুতরাং বিনিয়োগ খুব একটা হচ্ছে না। তো সেই জায়গাটাতেই যেটা হয় যে আপনার সম্পদ যখন কম থাকে, নতুন করে বিনিয়োগের অর্থ কি, আপনার নতুন করে অর্থনীতির ক্যাপাসিটি বড় হচ্ছে, তো সেইটা যখন অতখানি বাড়ছে না, তখন আপনাকে অনেক বেশি কিন্তু কনসেন্ট্রেটটা করতে হয় হলো যে আমি এটার গুণগত মান বাড়াবো কীভাবে এটা আরও বেশি কর্মসংস্থানের দিকে যায়। তো এর ভিতরে আমি যেটা বুঝি সেটা হলো যে কর্মসংস্থানের একটা বড় চাপ রয়েছে। দুর্ভাগ্যজনক হলো আপনি এখন বলবেন যে 21 লক্ষ চাকরি যে কমে গেল, তার মধ্যে 18 লক্ষ হলো নারীর চাকরি, এটা আসলে কোন খাতে গেল আমরা বলতে পারবো না, কারণ সেই তথ্য উপাত্ত পরিসংখ্যান ব্যুরো দিচ্ছে না। নেই তা না, এটা দিচ্ছে না। এইটাকে তার অর্থ হলো যে আমি এই তথ্য উপাত্ত, এই যে এভিডেন্সগুলো আসছে নীতি তৈরি করার সময়, আমি এটাকে গুরুত্বের সাথে নিয়ে ওইটাকে চাচ্ছি কিনা সরকারের ভিতর থেকে, যে আমাকে তথ্যগুলো দাও, কারণ আমার তো বাজেট করতে হবে। না দেওয়ার কারণটা কি আসলে, কেন দিবে না? আমি জানি না দিচ্ছে কিনা, ওনারা হয়তো মানে প্রকাশ তো হচ্ছে না। এখন ওনারা এটাকে ব্যবহার করার জন্য পরিসংখ্যান ব্যুরোর কাছে আলাদাভাবে চেয়েছেন কিনা, সেইটাও তো 2 তারিখে উনি যখন বাজেট বক্তৃতা দিবেন তখন বোঝা যাবে। তাহলে তো পরবর্তী পরিকল্পনায় বড় ভুল হয়ে যাবে কিনা সে প্রশ্নটাও থেকে যায়। আমি একটু জিডিপির ব্যাপারে কথা বলতে চাচ্ছি, যেখানে একেবারে যদি বলি IMF, বিশ্বব্যাংক, এরা যখন বলছে যে এটা 5-এর নিচে থাকবে, সেখানে কি করে ধরা হচ্ছে যে এটা 5.25 এরকম? এটা কি আসলে অনেকটা অলীক কল্পনা কিনা, নাকি তাদেরটাই ঠিক আছে? না, দেখেন এই অর্থ বছরে আমরা কি জানি, এই অর্থ বছরে একটা প্রাথমিক প্রাক্কলন পরিসংখ্যান ব্যুরো দিয়েছে, সেইটা হলো 4% মতন। হ্যাঁ, আচ্ছা। আমরা যদি তাদের যে পাক্ষিকভাবে তারা যে হিসাবটা দেয় সেটা যদি দেখি, তাহলে প্রথম পাক্ষিকে প্রথম 3 মাসে আমাদের প্রবৃদ্ধি হয়েছিল 2%-এর একটু নিচে, আর দ্বিতীয় পাক্ষিকে এটা 4.5-এর মতো হয়েছে। বছর শেষে একটা প্রাথমিক মানে সারা বছরের জন্য একটা প্রাথমিক প্রাক্কলন তারা যেটা করেছেন এই গত সপ্তাহেই বের হয়েছে, সেটা তো ওনারা বলছেন এটা 4%-এর মতন হবে। সেটা খুব আমি মনে করি না যে ওনারা খুব ভুল প্রাক্কলন করেছেন বলে মনে হচ্ছে না। অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে 4%-এর কাছাকাছি হয়তো হবে। ধরেন IMF একটু বাড়িয়ে বলে ওদের ঋণ টিন দিতে হয় আমাদেরকে, তখন এরা কিছুটা হয়তো প্রজেকশনে ওদের একটু বেশি আছে, কিন্তু বিশ্বব্যাংক বলেছে 3.5-এর মতন থাকবে এটা আমাদের এই অর্থ বছরে। যেটা আমি বলার চেষ্টা করছি সেটা হলো এই 4%-এর ভিতরে যে প্রাথমিক প্রাক্কলনটা আছে, এইটাও করা হয়েছে মূলত আসলে যে সরকারি যে তথ্যপাত্রগুলো আছে এইটা অনেক ক্ষেত্রে যা পরিপূর্ণভাবে পরিসংখ্যান ব্যুরোর কাছে নাই। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, আপনি যেই বাজেটের যে ডাটা আছে আমাদের, যেটা অরিজিনালি তৈরি করা হয়েছিল, সেই তথ্যের উপরে ভিত্তি করে এটাকে করা হয়েছে। অর্থাৎ এটা সরাসরি যুক্ততাটা কীভাবে বলি, যে ধরেন সরকারি বিনিয়োগ ADP কত বরাদ্দ রাখা হয়েছে সেইটাই করা হয়েছে। এখন আমরা জানি যে 10 মাসে মাত্র 41% ADPর বাস্তবায়ন হয়েছে, এটা তো খুব বেশি
অনেক বাস্তবায়ন হবে না 100, এটা তো আমরা জানি। তার মানে এই প্রাথমিক প্রাক্কলনটা এখন যেটা 4% আছে, যদি অন্য সবগুলো ঠিকও থাকে, এই ধরনের জায়গাগুলোতে কিন্তু প্রবৃদ্ধি আরও কম হবে। সরকারি বিনিয়োগের জায়গায় যদি বলি, একই রকমভাবে অনেকগুলো সেক্টর আছে যেগুলো সরকারের সাথে সরাসরি যুক্ত, তাহলে এই জায়গাটা আসলে খুব বেশি ডিফার করছে না বা প্রাক্কলনটা ভুল এটাও বলা যাচ্ছে না। আমি মূল্যস্ফীতি নিয়ে বিরতি শেষে আবার এসে আপনার কাছ থেকে শুনবো। দর্শক যারা রয়েছেন, ইনফোবিজের আয়োজনে কথা হচ্ছে নানান বিষয়ে, কেমন বাজেট চাই সেই জায়গায় আমরা আরও অনেক কিছু শুনবো। সেই আলোচনা নিয়ে ফিরবো একটু পরেই, সাথে থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি ইনফোবিজের আজকের আয়োজনে। আজ আমরা কথা বলছি কেমন বাজেট চাই। 2025-26 অর্থ বছরের যে প্রস্তাবিত বাজেট, সেটা আমরা পেয়ে যাব মাত্র কয়েকদিনের মধ্যেই। সেই জায়গায় কতটা সেটা আসলে বাস্তবমুখী বা কতটা একদম সেই আশা জাগা নিয়ে তথ্য দিবে বর্তমান পরিস্থিতিতে, সেটাই জানবার চেষ্টা করছি। আপনার কাছে আবারও আলোচনায় ফিরছি। সেই জায়গায় মূল্যস্ফীতি নিয়ে শুনবো বলেছিলাম বিরতিতে যাবার আগে। মূল্যস্ফীতির ব্যাপারে বিশেষ জোর দেয়া হবে। এই বিশেষ জোরটা যদি বলা হয় যে এখনও 9-10-এর দিকে মূল্যস্ফীতি, সেটা 7-এর কাছাকাছি বা 7-এর নিচে নামাবারও যে একটি চেষ্টা, সম্ভব কি হবে? কঠিন। কারণ হলো যেটা আমরা মানে ধারণা করছি যে হয়তো 6.5% একটা টার্গেট তারা নেবেন আগামী অর্থ বছরের জন্য। আমি মনে করি এই বছরের তো যেই 10 মাসের তথ্য আছে, এটা এখনো 9-এর উপরে আছে। এই অর্থ বছরের এটাকে 7.5-এ নামানোর কথা বলেছিলেন, একটু কঠিন হবে। এটা তো আর 2 মাসে এতখানি নেমে আসবে না। তো সেই দিক থেকে আমি মনে করি যে আগামী অর্থ বছরেও যদি এটাকে মানে 6.5-এ নামানোর কথাটা একটু মানে হয়তো কঠিন হবে। আমি জানি না শেষ পর্যন্ত ওনারা কত লক্ষ্যমাত্রা রাখবেন, বাট 6-7-এ রাখতে চাচ্ছেন। এটার সাথে একটা যুক্ততাও আছে যে আমার অন্য বড় অর্থনৈতিক যে টার্গেটগুলো আছে সেইটাও যুক্ত। কারণ বাংলাদেশ ব্যাংকের গভর্নরও বলছিলেন যে উনি যদি এখন ওনারা মেইন টার্গেট করেন মূল্যস্ফীতিটাকে কমানো। বাজেট যেমন সরকারের রাজস্ব নীতি, মুদ্রানীতিটা কেন্দ্রীয় ব্যাংকের কাছে থাকে। তো ওনারা বলছেন যে এটা 6 বা 7-এ যদি নামে বা ওরকম জায়গাটায় আসে, তাহলে যে এখন উচ্চ পর্যায়ের যে সুদের হার আছে এইটাকে উনি কমিয়ে আনতে পারবেন। তো সেই প্রক্রিয়াটা হবে, কারণ সুদের হারটা বাড়ানো হয়েছে ওইটার সাথে আবার বিনিয়োগের সম্পর্ক আছে। কারণ বিনিয়োগকারীরা কিন্তু খুবই ক্ষুব্ধ হয়ে আছেন যে এত সুদের হার দিয়ে তারা ব্যবসা চালাচ্ছেন। তো আমি মনে করি যে বাজেটে এইটার লক্ষ্যমাত্রা থাকবে। এই সরকার অনেকগুলো পদক্ষেপ কিন্তু এটার জন্য নিয়েছেন, যেমন এবং সেটা আমি মনে করি যে এই বাজেটেও হয়তো এটাকে চলমান রাখবেন বা রাখা উচিত। আমি যে 4-5টি জিনিস আশা করছি বাজেট থেকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে, তার মধ্যে একটা বড় জায়গা হলো যেই আমার নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর ক্ষেত্রে আমরা কর ছাড় দিয়েছিলাম সেগুলোকে অব্যাহতভাবে রাখা, এগুলোর উপরে কর না বসানো। হ্যাঁ, উদাহরণ দিয়ে যেমন আমরা শুনছি যে চিনির উপরে হয়তো কমানো হবে। সেরকম নিত্য প্রয়োজনীয় কিছু দ্রব্য আছে, সয়াবিন তেল থেকে শুরু করে, যেগুলো আমরা সম্পূর্ণ আমদানি নির্ভর। তো সেগুলোতে আমার শুল্ক বসানোর কোনো কারণ নাই আমি মনে করি। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে আমার কৃষিতে জোর দেওয়া উচিত। এইটা খুব একটা করা হয়নি, কারণ আমার কৃষি উৎপাদন বাড়ানোটা খুব জরুরি। আমার কৃষককে প্রণোদনার ভেতরে রাখাটা জরুরি, কারণ তারা যদি আগ্রহ হারিয়ে ফেলেন চাষাবাদের ক্ষেত্রে, আমার দিন শেষে ওই সরবরাহটা কিন্তু ঠিক থাকবে না। তৃতীয় যেটা আছে সেটা হলো যে আমার যারা দরিদ্র মানুষ আছেন, এমনকি নিম্ন মধ্যবিত্ত মানুষ আছেন, এখন আর মূল্যস্ফীতি দরিদ্র মানুষের বিষয় না, সেখানে আমার সামাজিক নিরাপত্তাগুলোকে জোরদার করতে হবে। এবং এইটাকে বড়ভাবে আমি মনে করি যে বরাদ্দের যে বলছিলাম যে সীমিত আর্থিক মানে ক্ষমতার ভিতরে হবে, এমনটাই আমরা শুনছি। হ্যাঁ, সীমিত আর্থিক ক্ষমতার ভিতরে এটা থেকে থাকতে হবে। এবং এইটা যেমন গত বছরের যে খাদ্য বাজেটটা যেটা দেওয়া হয়েছিল, সেইটার কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারি নাই, কারণ এখানে শুধু ক্যাশ দেওয়ার অর্থ না। এটা ভালো হলো যদি আমি খাদ্য মাধ্যমে এটা দিতে পারি। ধরেন খাদ্য বাজেটের ভেতরে একটা বড় দুর্বলতা হলো যে সরকার প্রকিউরমেন্ট যেটা করে, জনগণের চাষিদের কাছ থেকে যেটা কিনে নেয়, এইটি লক্ষ্যমাত্রা ওনারা করতে পারেন নাই। তো সেটা যদি না হয় তাহলে আগামী অর্থ বছরে দুভাবেই চিন্তা করতে হবে যে আমার আমদানি করেও আমি কিছুটা করবো কিনা এবং সেই জায়গাগুলো রাখবো কিনা। ওএমএসের মতো কার্যক্রমগুলো একই সাথে রাখা উচিত, কারণ যে এখন যে টিসিবির কার্ড, ফ্যামিলি কার্ডটা ছিল,
সেইটাই হলো যে আপনি সেলফ সিলেকশন করতে পারেন না, যে আমি নিজেই আমার প্রয়োজন হলে আমি কোথায় যাব। সো ট্রাক সেলের মতো জায়গাগুলো যেখানে আমরা লম্বা লাইন দেখেছি এবং সাধারণ মানুষ ওখানে দাঁড়িয়ে আছে, তার মানে ওইটু কম দামেও যদি পণ্য পান এটা তাদের জন্য লাভ হয় দেখেই তারা ওখানে দাঁড়িয়ে থাকেন। তার মানে আপনি মানুষের পরিস্থিতিটা কতখানি জরুরি এই ব্যাপারে বোঝা উচিত। তো ওই জায়গাগুলোকে আমার কন্টিনিউ করা উচিত। আমি মনে করি যে এইটাই কোনোভাবেই আসলে মানে ডিপ্রায়োরিটাইজ করার কিছু নাই। তো সেই সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে একটা আমি মনে করি যে বড় দৃষ্টি থাকবে, গুরুত্ব থাকবে, বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে সেটাকে প্রায়োরিটি দেওয়া হবে। এই বিষয়টা তো অবশ্যই আমাদের মানে আশা আছে। আপনি যেভাবে বললেন, আর আমরাও যতটুকু তথ্য পেয়েছি যে ভাতা বাড়ানো পাশাপাশি ভাতা ভোগীর সংখ্যাও বাড়ানো, এই দুটোর বিষয়ে ভাবা হবে। রাজস্বের যে জায়গাটা শুরুতে বলেছিলেন, এখন রাজস্বের জায়গাটা আরেকটু শুনতে চাই। রাজস্ব আদায়ের ক্ষেত্রে অনেক পদক্ষেপ, যেটা তারপরে আবার রাজস্ব বিভাগের যে সংস্কারে হাত দেয়া, দুটো আলাদা বিভাগে ভাগ করা, এনবিআর এর আন্দোলন, নানান কিছু মিলিয়ে সেখানে আসলে কতটা সুফল মিলবে সামনে? এইটা তো নির্ভর করবে যে যারা এই সংস্কারটা মানে কার্যক্রমের সাথে জড়িত আছেন তারা কতখানি অ্যাক্টিভলি দেখবেন এটাকে। হ্যাঁ, যেমন আপাতত তো এটার একটা আমি বলবো যে একটা থেমেছে আর কি। মানে একটা দেশে 10-12 দিন ধরে রাজস্ব কার্যক্রম ব্যাহত হচ্ছে, এটা কোনো কাজের কথা না। এবং এক্ষেত্রে দুইটি যে গ্রুপ আছে, যারা রাজস্ব বিভাগের এখন কর্মকর্তা কর্মচারী আছেন এবং যারা এই সংস্কারের ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন, দুই পক্ষকেই একসাথে আসাটা জরুরি। যেই বড় দুর্বলতাটা আমি দেখি এই প্রক্রিয়ার ভেতরে, সেটা হলো যেই প্রক্রিয়ায় রাজস্ব করা মানে এই সংস্কারটা করা হচ্ছিল সেইটার মধ্যে দুর্বলতা ছিল। আমি খুব আপনাকে সহজভাবে বলি যে যদি দুটো আলাদা করা হবে, এটার নীতি তৈরি করা এবং রাজস্ব আদায় করা, এইটাতে আমি এখন আর কোনো ধরনের দ্বিমত আমি দেখি না আর কি। যারা আন্দোলন করছেন তারাও কিন্তু এটার ভিতরে মানে মেনে নিয়েছেন। এখন এটা কেমন হবে এইটা হলো পরের প্রশ্ন। এখানে হলো ডিটেইলিং একটা। এইটাকে যেভাবে একটু বড় পরিসরে আলাপ আলোচনার বাইরে রেখে করা হয়েছে, সেই জায়গাটাতে দুর্বলতাটা চলে এসছে। তখন ওই জায়গায় স্বচ্ছতার অভাব, ওই জায়গায় এক্সপ্লেনেশনের অভাব, ওই জায়গাটাতে একটা বিশ্বাস নিয়ে একটা টানা পড়েন, আমরা যেটাকে বলি ট্রাস্ট ডেফিসিট তৈরি হয়ে গেছে। আমি মনে করি যে আগামী বাজেটটার পরপরই এবং একটা লম্বা ঈদের ছুটি আছে অবশ্যই, এটা মানে বাজেট কী আলোচনা হবে জানি না, তারপরই এই ব্যাপারে মনোযোগী হওয়া উচিত এই কারণে। এবং এটা করার ক্ষেত্রে ওই আগের নিয়মের ভিতরে না গিয়ে এটাতে ওপেন করা উচিত। যেমন একটা সহজ উদাহরণ হলো যে এইটার যদি বড় পরিসরে আলোচনা হয়, এইটার সাথে যারা বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ আছেন তারাও এটাকে আলোচনা করতে পারবেন। যেই উপদেষ্টা মানে পরিষদ বা একটা কমিটি করা হয়েছিল, পরামর্শ কমিটি, সেই পরামর্শ কমিটির রিপোর্টটাকে আপনারা মানুষের সামনে প্রকাশ করুন এবং তার সাথে কি পার্থক্য আছে। এবং একই সাথে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো যে রাজনৈতিক দলগুলোকে এটার ভিতরে নিয়ে আসে। রাজনৈতিক সুপারিশগুলোকে একদম কতটা আসলে পাশ কাটিয়ে করা হলো এই নীতিটা, এইটা দরকার আছে, তাদের ওনারশিপের দরকার আছে। আমি একটা বাক্য দিয়ে শেষ করছি আপনার অনুষ্ঠানের, সেটা হলো যে সার্বিকভাবেই যে মানে বাজেটটা আসতে যাচ্ছে, এইটার আলোচনাও কিন্তু বড় পরিসর হয়নি, এটা খুবই গতানুগতিকভাবে হয়েছে। এবং এই বাজেটটা দিন শেষে এটা হতেই পারে যে এই বাজেটটা যদি টাইমলাইন ঠিক থাকে, কোনো একটা নির্বাচিত সরকার এটাকে করবে। যদি নাও করে থাকেন, আর যেহেতু আর পার্লামেন্ট নাই, বড় আলোচনা হবে না, ঈদের ছুটি আছে, রাজনৈতিক দলগুলো সহ বড় পরিসরে আমার মনে হয় যে এই বাজেটের আলোচনা করা উচিত। কিন্তু প্রস্তাবিত বাজেট তো পাস হবার আগে তো সেটা আসলে আলোচনা হতেই পারে। আমি চাইবো যে ওনার বক্তৃতায় উনি এই প্রক্রিয়াটাকে ব্যাখ্যা করবেন যে উনি কিভাবে এটাকে আলোচনা করে। আমরা প্রত্যাশা রাখতেই পারি যে সেই আলোচনাটাও হবে। আজকে না হয় সেই প্রত্যাশা রেখেই শেষ করছি, নিঃসন্দেহে আবারও সেই আলোচনাগুলো হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আজকে ইনফোবিজকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা যারা এতক্ষণ আয়োজনে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা নিঃসন্দেহে আবারও ফিরব এই দেশের যে অর্থনৈতিক অবস্থা সেটা জানাবার জন্য সাপ্তাহিক আয়োজন ইনফোবিজে। দেখতে চোখ রাখবেন চ্যানেল 9 এর পর্দায়।